সঙ্গীতের আমরা জানি 7টি সুর, হ্যাঁ, সা, রে, গা, মা, পা, ধা, নি। রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, রাশিয়ান বলতে মনে পড়লো ও এখন সবাই বলছে রাশিয়া যাব, কিন্তু কেন? ও আগে সবাই বলতে আমি সুইজারল্যান্ড যাব, মলদ্বীপ যাব, কাশ্মীর যাব, কিন্তু হঠাৎ করে এখন রাশিয়া কেন কে জানে? তোমরা কি জানো? অবস্থান করবে তাদের কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টি একই হবে। হ্যাঁ, মনে করো এই গ্রাফে নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 to NEET একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ, হ্যাঁ, অর্থাৎ পর্যায় সারণী, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছি, কিন্তু ক্লাস 11-এ একদম ডিটেলস আরও পড়বো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা একদম গভীর থেকে জানবো, যেটা আমরা ক্লাস 10-এ খুব ভালোভাবে কিন্তু জানতে পারিনি। তো অনেকে এবার বলবে যে দাদা ফার্স্ট চ্যাপ্টারটা কেন করাচ্ছেন না? প্রথম চ্যাপ্টারটা আমি কিছুদিন পরে পড়াবো এবং পরমাণু গঠনের ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে, তাই আমি থার্ড চ্যাপ্টার পর্যায় সারণীটা কিন্তু ধরলাম। এই চ্যাপ্টারে দেখো প্রথমেই লেখা আছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, মানে এলিমেন্টসগুলোর ক্লাসিফিকেশন কেন করতে হলো। দেখো 1800 খ্রিস্টাব্দে মোট 31টি এলিমেন্ট বা মৌল আবিষ্কৃত হয়েছিল। হ্যাঁ, তখন এই 31টি মৌলের বৈশিষ্ট্য খুব সহজেই কিন্তু মনে রাখা হতো বা যেত, কিন্তু 1865 খ্রিস্টাব্দে প্রায় 63টি মৌল আবিষ্কার হয়। এবার বিজ্ঞানীরা দেখলো যে যত দিন যাচ্ছে তত আমাদের নতুন নতুন মৌল আসছে এবং প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা করে যদি বৈশিষ্ট্য আমি মনে রাখতে যাই তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। তাই প্রত্যেকটা মৌলকে বা এলিমেন্টসকে ভাগ করে দেওয়া হলো। এবার পরবর্তীকালে এই মৌলটা এখন 114টি হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা বায়োলজির ক্ষেত্রে দেখি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেখানে দেখবে আমাদের উদ্ভিদ এবং প্রাণী এই দুই ভাগে ভাগ ছিল। পরে উদ্ভিদটাকে গুল্ম, বৃক্ষ এবং বিরুৎ জাতীয় উদ্ভিদে ভাগ করা হয় এবং তারপরে আর.এইচ. হুইটেকার নাকি একটা নাম, যাই হোক আমার মনে আসছে না, তিনি 5 রাজ্যের শ্রেণীবিন্যাস কিন্তু ভাগ করেন। সেখানে কি কি আছে? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। হ্যাঁ, প্ল্যান্ট কিংডমের জন্য প্ল্যান্টি এবং অ্যানিমাল কিংডমের জন্য অ্যানিমেলিয়া। হ্যাঁ, তো ঠিক একইভাবে আমাদের এই যে মৌল, প্রত্যেকটা মৌলকে খুব সহজে মনে রাখার জন্য প্রত্যেকটা মৌলকে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হলো। তাহলে খুব সহজেই কিন্তু এরকম করে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক মৌলের কিন্তু আলাদা করে আর বৈশিষ্ট্য মনে রাখার দরকার নেই। সেই ভাগটা পড়ে নিলে সেই ভাগের মধ্যে যে যে মৌল বা এলিমেন্টসগুলো থাকবে তার বৈশিষ্ট্য কিন্তু আমি খুব সহজেই জেনে যাব। তাই এই এলিমেন্টসগুলোকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করা হলো। কোনো অসুবিধা? যখন এই রকম শ্রেণীবিন্যাস চলছে ঠিক সেই সময় জার্মান বিজ্ঞানী ডোবেরিনার 3টি এলিমেন্টস নিয়ে একটা গ্রুপ বানালেন। হ্যাঁ, একটি গ্রুপ বানালেন। 3টি এলিমেন্টস নিয়ে একটা গ্রুপ বানানোর জন্য এগুলোকে তিনি ট্রায়েড বললেন। হ্যাঁ, TRIADS, ট্রায়েডস। মনে করো 3টি এলিমেন্টস হচ্ছে A, B এবং C। হ্যাঁ, 3টি এলিমেন্টস নিয়ে ট্রায়েড বানালেন। এই যে 3টি এলিমেন্টস, এদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু সেম। হ্যাঁ, একদম একই। ডোবেরিনার বলছেন এই 3টি এলিমেন্টসের মধ্যে মাঝের যে এলিমেন্ট তার অ্যাটমিক ওয়েট বাকি দুটি এলিমেন্টের যোগফলের অর্ধেক হবে। হ্যাঁ, তাহলে অ্যাটমিক
weight of B is equal to atomic weight of A plus C by 2, বাকি দুটির যোগফলের অর্ধেক হবে। তো এটাই হচ্ছে ডোবেরিনারের ট্রায়েড বা ত্রয়ী সূত্র। মাঝের মৌলটির অ্যাটমিক ওয়েট বাকি দুটির যোগফলের অর্ধেক হবে। হ্যাঁ, দেখো এবার দেখাচ্ছি আমি তোমাদের। মনে করো তিনটি আমাদের এলিমেন্টস আছে। হ্যাঁ, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। লিথিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 7, হ্যাঁ, আর পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে সোডিয়ামের হবে, সূত্র কি বলছে, মাঝের মৌলটির অ্যাটমিক ওয়েট সমান বাকি দুটির যোগফলের অর্ধেক সমান 46/2 সমান 23। তাহলে সোডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 23, যা কিন্তু ডোবেরিনারের সূত্রের সঙ্গে প্রযোজ্য হয়ে গেছে। দেখো আবার একটা, মনে করো ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন আছে। ক্লোরিনের হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েট 35.5, আয়োডিনের হচ্ছে 127। দুটো অ্যাটমিক ওয়েটকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 81.25 আসবে। সেখানে ব্রোমিনের কিন্তু 80, মানে প্রায় একই কিন্তু। হ্যাঁ, তাই দুক্ষেত্রে কিন্তু ডোবেরিনারের সূত্র প্রযোজ্য হলো। ডোবেরিনার এত কষ্ট করে সূত্র আবিষ্কার করলো, কিন্তু সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। এমনকি সেম ট্রায়েডের ক্ষেত্রেও কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। কেন? দেখো, এই যে ক্লোরিন, এর আগে কিন্তু ফ্লোরিন আছে। হ্যাঁ, ফ্লোরিন, তাহলে অ্যাটমিক ওয়েট হচ্ছে 19। হ্যাঁ, তাহলে ক্লোরিনটা বের করতে যায়, তাহলে ফ্লোরিন প্লাস ব্রোমিনের অ্যাটমিক ওয়েট বাই 2 সমান ফ্লোরিন হচ্ছে 19 প্লাস ব্রোমিন হচ্ছে 80/2 সমান 99/2 সমান 4 দুগুণ 8, 9 দুগুণ 18.5। তাহলে ক্লোরিনের অ্যাটমিক ওয়েট 49.5 হওয়ার কথা, কিন্তু ক্লোরিনের অ্যাটমিক ওয়েট 35.5। অনেক পার্থক্য কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি হাইড্রোজেন, লিথিয়াম আর সোডিয়ামের ক্ষেত্রে, এই যে হাইড্রোজেনের 1, সোডিয়ামের হচ্ছে 23, তাহলে লিথিয়ামের 23 প্লাস 1/2 সমান 24/2, মানে 12 হওয়ার কথা, কিন্তু লিথিয়ামের হচ্ছে 7, এই অ্যাটমিক ওয়েট 7। অর্থাৎ ডোবেরিনারের ট্রায়েড সূত্র কিন্তু ব্যর্থ হয়ে গেল, সকলের জন্য কিন্তু খাটলো না। যখন ডোবেরিনার ব্যর্থ হলেন, তখন আবার নতুন এক বিজ্ঞানী আমাদের সামনে চলে এলেন। তিনি হচ্ছেন এবিডি ভিলিয়াস, নাকি? তার নাম, সরি এবিডি নয়, তার নাম হচ্ছে তার নাম আলেকজান্দ্রা আলেকজান্দ্রা এমিল বেগুয়ার ডি চ্যান-কোর্তোয়াইস, চ্যান CHAN, চ্যান কোর COUR, কোর TOIS, চ্যান-কোর্তোয়াইস। ইনি ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট অর্থাৎ
অ্যাটমিক ওয়েটের বৃদ্ধির ক্রম অনুসারে একটা পিরিয়ডিক টেবিল বানালেন। কেমন দেখো, অনেকটা এই রকম সিলিন্ডার টাইপের, হ্যাঁ সিলিন্ডার টাইপের। মনে করো এই রকমভাবে আছে, একটু 3D ভিউ দেখলে খুব ভালো হয়, তাও আমি চেষ্টা করছি। মনে করো এখানে হাইড্রোজেন আছে, এখানে লিথিয়াম, এখানে বেরিলিয়াম, এখানে বোরন, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এখানে ফ্লোরিন, এখানে সোডিয়াম, এখানে ম্যাগনেসিয়াম। তো অনেকটা এই রকম কিন্তু, হ্যাঁ 3D যদি একটু ভিউ হয় তাহলে খুব ভালো তোমাদের দেখতে লাগবে। তো এইরকম AEBDE চ্যান কোর্তোয়াইজ, আলেকজান্দ্র এমিল বেগুয়ার ডি চ্যান কোর্তোয়াইজ, তিনি এইরকম সিলিন্ডার টাইপের, সিলিন্ডারের মতো দেখতে একটা পিরিয়ডিক টেবিল বানালেন, কিন্তু সেটাও কেউ গ্রাহ্য করলো না, হ্যাঁ সেটাও কেউ কিন্তু মানল না। এরপর যখন প্রত্যেক বিজ্ঞানী ব্যর্থ হচ্ছেন, ঠিক সেই সময় ইংল্যান্ডের সায়েন্টিস্ট জন নিউল্যান্ডস 1865 খ্রিস্টাব্দে ল অফ অক্টেভ এটা আবিষ্কার করেন, ল অফ অক্টেভ। আর এই যে ল অফ অক্টেভ, এটা কিন্তু তিনি সঙ্গীত থেকেই প্রথম পান বা আবিষ্কার করেন। যেমন সঙ্গীতের আমরা জানি 7টি সুর, হ্যাঁ সা, রে, গা, মা, পা, ধা, নি। দেখো সা রে গা মা পা ধা নি। আবার যদি আমরা ব্যাক করি তাহলে কিন্তু আবার সাতে আসবো নাকি, এই সাটা মনে করো এইখানে আছে। ঠিক একইভাবে সা রে গা মা পা ধা নি সা, 1 2 3 4 5 6 7 আবার 8। অর্থাৎ নিউল্যান্ডস এখান থেকেই পান যে ইনক্রিজিং অ্যাটমিক ওয়েটের বৃদ্ধির ক্রম অনুসারে প্রথম এলিমেন্টস, ফার্স্ট এলিমেন্ট প্রথম মৌল এবং অষ্টম মৌল দুটোর কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি সেম হবে। এখান থেকেই নিউল্যান্ডস পান প্রথম মৌল এবং অষ্টম মৌলের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস কিন্তু সেম হবে। হ্যাঁ দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, কার্বন, সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন। হ্যাঁ এবার অনেকেই বলবে হিলিয়াম, নিয়ন এগুলো কোথায়? দেখো তখনও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি। যেহেতু তখন কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, তাই এখানে ওটা বাদ। এখানে নিউল্যান্ডসের অষ্টক সূত্রে বলছে প্রথম মৌল এবং অষ্টম মৌলের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু সেম হবে। দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম। দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে লিথিয়াম এবং সোডিয়ামের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিস হচ্ছে সেম। ঠিক একইভাবে তুমি যদি এইটাকে 1 নম্বর ভাবো বেরিলিয়ামকে, তাহলে 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিস সেম। আর এটা কিন্তু ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অর্থাৎ অ্যাটমিক ওয়েটের বৃদ্ধির ক্রম অনুসারে কিন্তু এটা হচ্ছে। হ্যাঁ
ঠিক একইভাবে যদি তুমি কার্বনকে 1 নাম্বার ভাবো, তাহলে এর পরবর্তী অষ্টম মৌল দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ কার্বন এবং সিলিকনের একই প্রপার্টিজ হবে। ঠিক একইভাবে নাইট্রোজেন এবং ফসফরাসের, ঠিক একইভাবে অক্সিজেন এবং সালফারের, ঠিক একইভাবে ফ্লোরিন এবং ক্লোরিনের। হ্যাঁ, তো দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম এবং অষ্টম মৌল কিন্তু একই প্রপার্টিজ হবে। যদি তুমি এই যে ম্যাগনেসিয়ামকে 1 নাম্বার ভাবো, তাহলে 1 2 3 4 5 6 7 8, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম একই গ্রুপ বা এদের একই প্রপার্টিজ হবে। এবার নিউল্যান্ডসের এই যে অক্টেভ সূত্র, এটা কিন্তু তখন প্রচুর ব্যবহার হয়ে গেল। এত কিছু আবিষ্কার করার পরেও নিউল্যান্ডস কিন্তু ব্যর্থ হয়েছিলেন, কারণ তিনি ক্যালসিয়ামের পরে আর অক্টেভ কিন্তু কন্টিনিউ করতে পারেননি। এবং যখন আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যখন আবিষ্কার হয়ে গেল, তখন এই সূত্র আর খাটলই না, কারণ ফ্লুরিনের পরে আমাদের নিয়ন চলে আসবে, আর নিয়ন যখন আসবে তখন 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ লিথিয়াম আর নিয়নের কি সেম প্রপার্টি হবে? তা কোনোদিনও হবে না, কারণ এটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু আর এটা হচ্ছে নোবেল গ্যাস, এদের সেম প্রপার্টিস কিন্তু কোনোদিনও হবে না। তাই নিউল্যান্ডসও কিন্তু ব্যর্থ হয়ে গেলেন এই দুটো কারণে। ক্যালসিয়ামের পরে আর কন্টিনিউ করতে পারেননি এবং পরে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছিল, তাই তার সূত্র কিন্তু আর খাটেনি। নিউল্যান্ডস ব্যর্থ হলেও 1887 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটি অফ লন্ডন থেকে তিনি ডেভি মেডেল পান। যখন প্রত্যেকটা বিজ্ঞানী ব্যর্থ হচ্ছিলেন, ঠিক সেই সময় রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, রাশিয়ান বলতে মনে পড়লো এখন সবাই বলছে রাশিয়া যাব, কিন্তু কেন? আগে সবাই বলতো আমি সুইজারল্যান্ড যাব, মলদ্বীপ যাব, কাশ্মীর যাব, কিন্তু হঠাৎ করে এখন রাশিয়া কেন, কে জানে? তোমরা কি জানো? যদি জানো তাহলে কমেন্ট করে জানাও, সবাই এখন রাশিয়া কেন যাব বলছে। তো আমাদের এখানে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ এবং জার্মান সায়েন্টিস্ট লোথার মেয়ার, এরা দুজনে সেই পরীক্ষাটা কিন্তু করতে লাগলো, কিন্তু এরা কেউ কাউকে চেনে না এবং জানেও না। দুজনে পিরিয়ডিক টেবিল একই সময়ে বানিয়েছিল, কিন্তু এই যে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ, ইনি আগে পাবলিশ করেছিলেন, তাই তিনি সবচেয়ে পপুলার হয়েছিলেন, আর ইনি আগে পাবলিশ করতে পারেননি, তাই লোথার মেয়ার অতটা পপুলার হননি। কিন্তু দুজনেই পিরিয়ডিক টেবিল বানালেও প্রথমজন টেবিলের আকারে পিরিয়ডিক টেবিল বানিয়েছিলেন। হ্যাঁ, আর এই যে লোথার মেয়ার, ইনি গ্রাফের সাহায্যে পিরিয়ডিক টেবিল বানিয়েছেন। তো আজকে আমরা এখন লোথার মেয়ারের পিরিয়ডিক টেবিলটা দেখব। লোথার মেয়ারের পিরিয়ডিক টেবিলটা অনেকটা এইরকম টাইপের ছিল। এইদিকে হচ্ছে অ্যাটমিক ভলিউম, আর এইদিকে হচ্ছে অ্যাটমিক ওয়েট। হ্যাঁ, এইদিকে হচ্ছে অ্যাটমিক ওয়েট আর এইদিকে হচ্ছে অ্যাটমিক ভলিউম। এবার মনে করো কোনো গ্রাফ আমাদের এই রকম আছে। হ্যাঁ, তাহলে এই যে গ্রাফের ওপরগুলো আছে, ওপর একদম ওপর, এইখানে যারা অবস্থান করবে তাদের কেমিক্যাল আর ফিজিক্যাল প্রপার্টি একই হবে। হ্যাঁ, মনে করো এই গ্রাফে সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম একই সঙ্গে উপরের দিকে আছে। হ্যাঁ, তাই এদের প্রপার্টিজ কিন্তু সেম হবে। হ্যাঁ, এদের প্রপার্টিজ কিন্তু সেম হবে, এদের প্রপার্টিজ একদম সেম। এবার মনে করো কেউ এইখানে করে আছে, এইখানে গ্রাফটা যখন
উঠছে। হ্যাঁ, ঠিক একইভাবে এই যে গ্রাফ উঠছে সেখানে কিন্তু একই জায়গায় থাকবে, মানে এখানে একইভাবে এইখানে। তো এটা মনে করো ফ্লোরিন, এটা ক্লোরিন, এটা ব্রোমিন। হ্যাঁ, এই যে এদের প্রপার্টিস কিন্তু সেম হবে। হ্যাঁ, যার অবস্থান যেখানে সেম তার প্রপার্টিসও কিন্তু সেম। আবার সেকেও মনে করো নামছে, নিচের দিকে আছে ম্যাগনেসিয়াম, তারপরে নামছে এখানে ক্যালসিয়াম, এখানে স্ট্রন্টিয়াম। প্রত্যেকটা কিন্তু গ্রাফের দেখো নিচের দিকে আছে। হ্যাঁ, নিচের দিকে। তাই এদের প্রত্যেকের প্রপার্টিস, ফিজিক্যাল এবং কেমিক্যাল যে প্রপার্টিস আছে সেগুলো একই হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে লোথার মেয়ারের অ্যাটমিক ভলিউম ও অ্যাটমিক ওয়েটের গ্রাফ, যার সাহায্যে তিনি এলিমেন্টগুলোকে ক্লাসিফিকেশন করেছিলেন। গ্রাফে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে ক্ষার ধাতুগুলো প্রায় সকলে একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ এই যে একদম উঁচু জায়গায় অবস্থান করছে। তাই এদের প্রত্যেকের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস কিন্তু এক। আমাদের যে হ্যালোজেন মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, যখন গ্রাফটা ওপর দিকে উঠছে তখন দেখো এরা একই জায়গায় কিন্তু অবস্থান করছে। তাই এদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসও কিন্তু সেম। ঠিক একইভাবে দেখো এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যেগুলো দেখো গ্রাফটা যখন নিচের দিকে নামছে তখন কিন্তু এরা একই জায়গায় প্রত্যেকে অবস্থান করছে। তাই এদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস কিন্তু সেম। তো লোথার মেয়ার এইভাবেই গ্রাফ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মেন্ডেলিফের আগে পাবলিশ করতে পারেননি, তাই তার নামটা অত পপুলার নয়। কিন্তু দিমিত্রি মেন্ডেলিভ, যিনি এই গ্রাফ ব্যবহার করেননি, তিনি টেবিলের সাহায্যে খুবই সহজে, মানুষ যাতে খুব সহজে মনে রাখতে পারে তাই তিনি টেবিলের সাহায্যে প্রথম এলিমেন্টগুলোকে ক্লাসিফিকেশন করেছিলেন। আর মজার ব্যাপার হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ যে টেবিলটা আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু সেটা স্বপ্নে প্রথম দেখেছিলেন। তিনি স্বপ্নে যা দেখেছিলেন সেটাই খাতাতে লিখেছিলেন এবং সেটাই পাবলিশ করেছিলেন। আর এরা প্রত্যেকেই ইনক্রিজিং অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে গ্রাফ বানিয়েছিলেন এবং মেন্ডেলিভ টেবিল করেছিলেন। হ্যাঁ, প্রত্যেকেই অ্যাটমিক ওয়েট, ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট মানে ধীরে ধীরে অ্যাটমিক ওয়েট তোমার বৃদ্ধি পাবে। বোঝা গেল? তোমাদের যে জায়গায় অসুবিধা হবে তোমরা প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, প্রত্যেকটা লাইন যেখানে অসুবিধা হবে। এবার আসি আমরা পর্যায় সূত্রে বা পিরিয়ডিক লয়। হ্যাঁ, সে কি বলছে? দ্য প্রপার্টিজ অফ দি এলিমেন্ট আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েটস। এইটা তোমাদের এনসিইআরটি বইয়ে লেখা আছে। হ্যাঁ, এনসিইআরটি বইয়ে লেখা আছে, কিন্তু এটার সঙ্গে আমি একটু যোগ করব। এই যে দ্য প্রপার্টিজ মানে এখানে কিন্তু ফিজিক্যাল, PHYSICAL, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, CHEMICAL, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। হ্যাঁ, ভৌত এবং রাসায়নিক ধর্ম, এটা কিন্তু প্রত্যেকে বলবে এবং লিখবে। দ্য প্রপার্টিজ শুধু বলবে না, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। হ্যাঁ, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ of the elements are a periodic function of their atomic weights. মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত হয়। মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ মৌলগুলির পারমাণবিক গুরুত্বের বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত হয়। কোনো অসুবিধা? যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে প্লিজ কিন্তু আমাদের বলো। অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে কিন্তু মেন্ডেলিভ, লোথার মেয়ার এবং নিউল্যান্ডস প্রত্যেকে অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে কিন্তু পিরিয়ডিক টেবিল বা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস
করেছিলেন। হ্যাঁ, পরে কিন্তু এটা চেঞ্জ হয়। আর কি চেঞ্জ হয় সেটা তো আমরা পরে ক্লাসে দেখব। হ্যাঁ, এই যে অ্যাটমিক ওয়েটটা কিসে ট্রান্সফার হয় বা চেঞ্জ হয়। তো আজকের ক্লাস এতটুকুই। যদি কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকে থাকে তো প্লিজ কিন্তু আমাদের কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটাও জানাও। তাহলে প্রত্যেকে তোমরা এই ক্লাসের ভিডিওটা আগে দেখো। ভিডিওটা দেখার পর এনসিইআরটি বইটা খুলবে এবং তোমাদের 3 পেজ, মাত্র 3 পেজ কিন্তু পড়া দেওয়া থাকছে। এখান থেকে কিন্তু নিট বা জেই মেনে কোনো প্রশ্ন আসে না, তাই তোমাদের কোনো প্রশ্ন কিন্তু আজকে দেওয়া হয়নি। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরের ক্লাসে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থেকো। বাই বাই, টাটা।